সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে। বদ্যিবাড়ির ৬৯তম পর্বের সঙ্গে আছি মুজাহিদ শুভ। আজ আমরা কথা বলবো শিশুর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন শুরুতেই অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডানে অর্থাৎ প্রথমে আছেন ঢাকা শিশু হাসপাতালের শিশু নিউরোসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মুস্তাফা মাহবুব, এবং এর পরে আছেন একই হাসপাতালের একই বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শায়লা ইমাম কান্তা। আপনাদের দুজনকেই বদ্যিবাড়িতে আসবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন www.facebook.com/সময়নিউজ.tv-তে। এখানে ফেসবুক কমেন্টের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে পারেন, পাশাপাশি চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলতে ফোন দিতে পারেন 02967006 নম্বরে। আমন্ত্রিত অতিথিরা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, আর দেরি নয়, চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি প্রথমেই ডাক্তার মুস্তাফা মাহবুবকেই প্রশ্ন করতে চাই যে আমাদের বিষয় যেহেতু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার শিশুদের, আসলে এই বিষয়টা বলতে আমরা আসলে খুব সহজভাবে কি বুঝি? টার্মটা ইংরেজিতে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। জি, আমরা বুঝবো নিউরো মানে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে যে ব্রেইন বা স্নায়ু সংক্রান্ত, এবং ডেভেলপমেন্ট আমরা সবাই হয়তো বা জানি এটা হলো একটা বিকাশ, শিশুর যে বিকাশ। তবে এই স্নায়ুতন্ত্রের বা ব্রেনের কোনো প্রবলেম এবং সাথে তার বিকাশ যে বাধাগ্রস্ত হচ্ছে বা অন্য কোনো স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা এটাকে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলে অভিহিত করি। তো এর মধ্যে অনেকগুলো রোগ আছে, তার মধ্যে কোনোটা খুব কমন, আমাদের বেশি হয়, কোনোটা হয়তো আরও কম হয়। যাই হোক, আমরা প্রথমেই এরকম একটা রোগী আসলে আমরা তখন তাকে একটা ইভ্যালুয়েশন করি, সে কোথায় তার নিউরোলজিক্যাল প্রবলেম থাকতে পারে এবং তার ফলে তার কী কী সমস্যা হচ্ছে, তখন তাকে আমরা একটা সমাধান দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যদি জানতে চাই যে এই সমস্যা শিশুদের, এই সমস্যাগুলো আগে প্রকোপ কেমন ছিল, এখন বাড়ছে কিনা, এখন কি অবস্থায় আছে? এটার প্রকোপ অ্যাকচুয়ালি এরকমভাবে বলা হয় যে আগে শিশু মৃত্যুর হার যে পরিমাণে ছিল কয়েক বছরে তা অনেক নেমে এসেছে, কিন্তু শিশু মৃত্যুর হার কমলেও যেসব বাচ্চাগুলোকে আমরা বাঁচিয়ে রাখছি বা যারা অল্প, ধরেন আগে যেমন খুব যারা একটু মানে 6 মাস বা 7 মাস হয়তো এদের বাঁচানো যেত না, এখন হয়তো তারা বেঁচে যাচ্ছে, কিন্তু তাদের একটা প্রবলেম থেকে যাচ্ছে, কোনো একটা নিউরোলজিক্যাল প্রবলেম, কোনো বিকাশজনিত বাধা। তো সেই হিসাবে আমাদের কাছে দিন দিন আমরা মনে করতেছি যে ধীরে ধীরে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানে এটা ডায়াগনস্টিকটা সহজভাবে অথবা এও হতে পারে যে তারা হয়তো আসেনি, সুব্যবস্থা ছিল না, কোথাও যোগাযোগ করতে পারে নাই, এখন সব জায়গায় সুব্যবস্থা বা তারা বেশি জানছে এবং তার ফলে তাদের আশাটা বেশি হচ্ছে এবং সে কারণেও আমরা বেশি পাচ্ছি রোগী। ধন্যবাদ। আমি আপনার কাছে জানবো যে আমরা আসলে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের কথা বললে আমরা অটিজমটাকে একটু বেশি শুনে থাকি, যেহেতু অটিজম নিয়ে প্রচুর আলোচনা এখন দেশে হচ্ছে, কিন্তু এর মধ্যে এটি ছাড়াও আসলে আর কোন কোন রোগ পড়ে? ধন্যবাদ। আসলে এখন স্যারের কথা রেশ ধরে একটু বলতে চাই যে সচেতনতাটা অনেক বেড়েছে, সুযোগ সুবিধা বেড়েছে চিকিৎসার ক্ষেত্রে, এবং অনেকগুলো সেন্টার হয়েছে। এই যে শিশু মৃত্যুর হার কমানোতে আমরা যেটা বলি যে ডিসএবিলিটিটা বাড়ছে, যার জন্য সেই ডিসএবিলিটির প্রথম প্রকোপটা কিন্তু পড়ছে নিউরোলজিতে, স্নায়ু রোগে। একটি শিশু যখন জন্মের সময় মস্তিষ্কে আঘাত নিয়ে জন্ম নেয়, তখন কিন্তু তার ব্রেনের যে নর্মাল যে বিকাশটা সেটা ব্যাহত হচ্ছে। তো এর পরবর্তী অবস্থাগুলোতে কি হয়, বাচ্চা খিঁচুনি হতে পারে, যেটাকে আমরা এপিলেপসি অথবা বাংলায় যদি মৃগী রোগ বলি, এটা মৃগী রোগ। এপিলেপসি টোটালি এটা নিউরোলজি বা স্নায়ু রোগের একটা অংশ। তার আগে আমি একটু বলতে চাই একটা কথা, যে আপনি যখন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলেন, একটি বয়স্ক নিউরোলজি বা বড়দের যে নিউরোলজির রোগগুলোর সাথে শিশু রোগটা কিন্তু একটু পার্থক্য, যে স্নায়ু রোগগুলো শুধুমাত্র বড়দের ক্ষেত্রে স্নায়ু রোগের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে স্নায়ু রোগ পাশাপাশি মানসিক শারীরিক বিকাশটাও কিন্তু ব্যাহত হচ্ছে। তাহলে আমরা যে সেরিব্রাল পলসি বলে যে রোগটাকে খুব অনেক বেশি আমরা পাই আমাদের সমাজে, এই ডিসএবিলিটির মূল কারণ অটিজমের কাছাকাছি সম্ভবত এরকম। অ্যাকচুয়ালি অটিজমের বাচ্চা যারা থাকে তারা তো শারীরিকভাবে সুস্থ একটা বাচ্চা, অনেক সময় দেখাচ্ছে যে তার প্রথম দিকে হয়তো বোঝাই যায় না যে তার কোনো একটা বিকাশের সমস্যা হচ্ছে, একটা সময়ের পরবর্তী দিকে আয়দার সে
কমে আসবে তার যে যতটুকু সে অ্যাচিভ করেছে সেটা কথার দিক থেকে, বিশেষ করে কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, সামাজিক দক্ষতার ক্ষেত্রে, সেটা হচ্ছে অটিজম। তারা হয়তো সেদিক থেকে পিছিয়ে আসে। কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে যেমন সেরিব্রাল পলসি একটা রোগ, সেই সেরিব্রাল পলসিতে একটা বাচ্চার চোখের সমস্যা থাকবে, মূলত সে হাঁটতে পারবে না, হাত দিয়ে কোনো কাজ করতে পারবে না, শারীরিকভাবে এটাকে আমরা পিছিয়ে পড়া। আগে যে প্রতিবন্ধী কথাটা ব্যবহার হতো, এখন আমরা প্রতিবন্ধী বলতে চাই না, আমরা বলি শারীরিকভাবে এবং মানসিকভাবে পিছিয়ে পড়া শিশুরা। তো এদের সাথেও এপিলেপসি থাকে, শুধুমাত্র চোখের সমস্যা যেটা লো ভিশনের বাচ্চা থাকতে পারে, এটা কিন্তু নিউরোলজির একটা পার্ট। শুধুমাত্র কানের সমস্যা, কানে শুনছে না, কিন্তু মানে সে যখন সে কানে শুনছে না তাহলে তার কথার দিক থেকে সে পিছিয়ে থাকবে, এগুলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের একটা। এছাড়াও আমাদের দেশে কন্টেস্টে আমরা খুব বেশি পাই যেটা আত্মীয়র মধ্যে বিয়ে হয়, এবং আত্মীয়র মধ্যে বিয়ে হলে যেটা হয় মেটাবলিক ডিসঅর্ডার, নিউরোমেটাবলিক ডিসঅর্ডার। আত্মীয়টার ডেফিনিশনটা একটু যদি কার মধ্যে, যদি এটা রক্তের সম্পর্কের আত্মীয়গুলোকেই আমরা মূলত চিহ্নিত করি। কাজিন ম্যারেজ, যেটা খুব ফার্স্ট কাজিন বা একদম প্রথম দিকে যারা, তাদের সাথে বেশি আরো হয় এটা। এই সাধারণত এই ধরনের মানে বিবাহের পরবর্তী যে সন্তান যাদের হয়, অনেক সময় দেখা যায় যে এদের ক্ষেত্রে কিন্তু এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, তখন দেখা যায় একটা সার্টেন টাইম পর্যন্ত বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো কিছুটা অ্যাচিভ করলেও তারা আবার সেটা থেকে পিছিয়ে আসে। এই ধরনের রোগগুলোই আমরা মূলত বেশি পাই। আচ্ছা আপা, আমি আসবো স্যারের কাছে একটু জানতে চাইবো যে আপা যে আঘাতের কথাটা বলছিলেন, হ্যাঁ, মানে আঘাতটা আসলে কি ধরনের আঘাত, কোথায় সে আঘাতটা পাচ্ছে এবং কিভাবে রোগের শুরুটা হয় আসলে? সেরিব্রাল পালসির কথা যেটা আমরা সব মিলেও যদি বলি, অথবা এটাও বলতে পারি স্পেসিফিক। আঘাতটা অ্যাকচুয়ালি এটা শুরু হয় কতগুলো আমরা ঝুঁকিপূর্ণ বলি, যেটা মানে গর্ভে থাকা অবস্থায়। আচ্ছা, একটা গর্ভে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যদি ভাইরাস সংক্রমণ হয়, কিছু ভাইরাস আছে সেটা বাচ্চাকে সংক্রমণ করতে পারে এবং সেটা মাথায়, তার জন্য তার পরবর্তীকালে, অথবা মায়ের কোনো বড় অসুখ, যেমন কার্ডিয়াক মানে হার্টের, অথবা কিডনির, অথবা কোনো শ্বাসযন্ত্রের, তার জন্য বাচ্চার মস্তিষ্কে প্রবলেম থাকতে পারে। এরপরে আমরা যেটা বলি, যখন জন্ম নেয় তখন আমাদের দেশে সাধারণত প্রসব বা ডেলিভারিটা অনেক সময় গ্রামের দিকে বা সুষ্ঠুভাবে বা প্রকৃত যা থাকা উচিত তারা থাকে না, হয়তো গ্রাম্য অশিক্ষিত বা অন্য কেউ দায়ী বা ইত্যাদি আছে। তখন হয় কি, প্রথম অক্সিজেনটা না নিতে পারলে তখন তো একটা মানে তখন জন্মের সময় যদি ঠিকমতো এই প্রসবটা না করানো হয়, তবে তাদের মস্তিষ্কে অক্সিজেন এবং রক্তের একটু ঘাটতি পড়ে। ঘাটতি করার ফলে কিছু সেল বা কিছু কোষ হয়তো মৃত হয়ে যাবে, তার জন্য তাকে পরবর্তীকালে তার বিকাশ হয়তো দেখা যাবে যে বাধাগ্রস্ত। তো এইসব ইনজুরি, এছাড়াও আরও জন্মের পরে এনকেফালাইটিস বা মেনিনজাইটিস, মস্তিষ্কে ইনফেকশন হওয়া, অনেক কারণ রয়ে গেছে আর কি, তার ফলে ব্রেন ক্ষতিগ্রস্ত হলে বিকাশ। কিন্তু স্যার এই যে দুইটার মধ্যে বা মানে সন্তান প্রসবের সময় যে সমস্যাগুলো হয়, এটা ছাড়াও মায়ের ভেতরে যে ধরনের ত্রুটিগুলো থাকে, কোনটার মাধ্যমে বেশি হয় আসলে সাধারণত? না, এটা তো মানে ওইভাবে কোনো ডাটা না থাকলেও আমরা ধরে নিতে পারি যে সন্তান প্রসবের সময় একটা বিরাট অংশ এই সুবিধাটা পায় না। শহরে যারা আমরা আছি তারা পাই, কাজে ওই সময় আমরা হিস্ট্রি নেই তো, একটা পেশেন্ট আসলে যে হ্যাঁ আমার বাচ্চা তো জন্মের পর কাঁদে নাই, অক্সিজেন দেয়া লাগছে বলতে, তার মানে আমরা বুঝি নাই যে ওই সময় সে রেসপিরেশনটা তার এস্টাবলিশড হয় নাই। না হওয়ার কারণে তার একটা সময় মস্তিষ্কে যদি রক্ত এবং গ্লুকোজ বা অক্সিজেনগুলো না পায়, তাহলে ব্রেন ক্ষতিগ্রস্ত হয়। তো একটু সাথে যদি একটু যোগ দিই যে সিজারিয়ানের ক্ষেত্রেও যে অনেক ধরনের ঝামেলাগুলো হয়, সেখান থেকেও কি এটা হতে পারে নাকি সম্ভাবনা কম থাকে? সিজারিয়ানের সম্ভাবনা কম থাকে, কারণ ওখানে তো এই প্রসেসটা তাদেরকে বের হতে হয় না। অথবা কোনো কারণেই যদি বাচ্চার ব্রেনে কোনো কারণে যদি অক্সিজেনের ঘাটতি থাকে, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে মায়ের গর্ভকালীন সময়ে ইভেন এমনও আছে যে স্ট্রেসফুল কোনো কন্ডিশন, মা যদি কোনো মানসিক অশান্তি, অনেক ধরনের বিষয় থাকে, এগুলো কিন্তু ব্রেনের বিকাশে বেশ বড় ভূমিকা রাখে। কিন্তু আমরা যদি জানি যে মস্তিষ্ক বিকাশের আসলে মানে সঠিক সময়, আসলে গুরুত্বপূর্ণ সময় আসলে কোনটি? এটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে মায়ের গর্ভে থাকাকালীন প্রথম দিকের যে সময়টা, সে সময় মায়ের পুষ্টিকর খাবার খাওয়া, একটু স্ট্রেস ফ্রি থাকা, এটা খুব জরুরি। এবং ঠিক প্রসবকালীন সময়টুকু, এই সময়টা মায়ের প্রেশার বা ডায়াবেটিস বা কোনো ধরনের ইনফেকশান, এইগুলো যদি ঠিক সময় নিরূপণ না করা হয়, এগুলো কিন্তু বাচ্চার মস্তিষ্কে খুব সহজে প্রদাহ করতে পারে। এবং আমরা দেখি যে জন্মগতভাবেই অনেকে এই ব্রেনে ইনফেকশনটা নিয়ে জন্ম নেয়, তখন কিন্তু এইগুলো অনেকটা ইরিভার্সিবল কন্ডিশন বা একদম মানে সেই মোটামুটি ব্রেনে একটা বেশ বড় সড়ো ক্ষতি করে যায়। তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া জন্মের পরে প্রথম 2 বছর, আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেন ডেভেলপমেন্টের জন্য। মানে এই 2 বছর আসলে মানে কেমন সতর্কতা মেনটেন করা উচিত, অথবা মানে এখানে ভুল হয় আসলে কিভাবে, অভিভাবকরা কি ভুল করেন?
এখন ভুল বলতে আসলে মানে একটা তো হচ্ছে যে সন্তান প্রসবের সময় অথবা আগে, কিন্তু এর পরবর্তী যে 2 বছরের কথা বলছেন। আসলে আমাদের দেশে যে ধরনের সচেতনতা আসলে এখনো আমরা অনেকের মাঝেই দেখি না, যেটা আমরা নিউরোলজিতে এসে অনেক দেখি। যেমন আগের হয়তো আমাদের সুযোগ সুবিধাগুলো অনেক বেড়েছে, যেমন মোবাইল অ্যাপসের ব্যবহারগুলো এখন অনেক বেশি হয়েছে, যার জন্য আমরা বুঝতে পারি যে কোন সময় কি অ্যাওয়ারনেসটা বা কোন জায়গায় ঝুঁকিগুলো, আমরা এই জন্য খুব তাড়াতাড়ি ডাক্তার কাছে যাই। কিন্তু সবচেয়ে বড় যে ভুলটা হয়, আমরা অনেক সময় না বুঝি শিশুর হাতে, হয়তো 6 মাস 3 মাসের বাচ্চার হাতে একটু বাচ্চা কান্না করছে, আমি হয়তো ব্যস্ত, সেই সময় আমি একটা মোবাইলে তাকে একটা কিছু দেখালাম। তো এই জিনিসগুলো হয় কি তার চোখের জন্য সেটা ক্ষতিকর, ব্রেনের ডেভেলপমেন্টের জন্য ক্ষতিকর, কানের জন্য ক্ষতিকর, এবং বাচ্চাটা যে কথা বলার যে প্রসেস তখন থেকেই কিন্তু শুরু হয়। তো এগুলো বেশ বাধাগ্রস্ত হয়। একটু সতর্কতা দরকার, যাতে অন্যভাবে এগুলো সতর্কতা দরকার। আর আরো বিষয়ে যে বাচ্চা যেই পরিবেশে বেড়ে উঠছে সেই পরিবেশটা কি শিশু বান্ধব কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা খুব জরুরি। আচ্ছা, আসবো আমি স্যারের কাছে, জানবো যে মানে এই কথা শুনে মনে হচ্ছে এটা সাথে মানসিক রোগের কোনো সম্পর্ক আছে কিনা, অথবা মানসিক বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আসলে স্পেসিফিক পার্থক্য আছে কিনা স্যার কোনো? আসলে মানসিক রোগ বলতে আমরা আরেকটু ভিন্ন ধর্মী বুঝি। যারা হয়তো হাঁটাচলা সবই করছে তাদের হয়তো মানসিক একটা হতে পারে যে তার অতিরিক্ত হাইপার কাইনেটিক, মানে ছটফট আছে না এক ধরনের বাচ্চা, দেখবেন যে অস্থির, এখানে বসবে ওখানে বসবে, এটা করবে, তাদের কোনো অসহিষ্ণুতা, কোনো লাইনে দাঁড়াবে না। সেটাও তো একদিক থেকে ভালো মনে হয়। তারপরে অটিজম, মাত্রাতিরিক্ত হলে খারাপ, তার মনোযোগটা ব্যাঘাত ঘটবে, নরমালের রেঞ্জের বাইরে যাবে, তখনই তো আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, তখনই তো আমাদের রোগীরা চলে আসবে ডাক্তারের কাছে যে না, এত ডাক্তার সাহেবকে তো এইভাবে আমরা কন্ট্রোল করতে পারছি না, একে বকা দিচ্ছি, একটা জিনিস না পেলে চিৎকার করছি। তো এগুলো সাধারণত মানসিক সমস্যা। আর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলতে আমরা আগেই বলছি যেগুলো তার হাঁটা চলা, কথা বলা বা চোখে দেখা, যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে বা যে কোনো জায়গায় আক্রান্ত হতে পারে। এটা কি যে কোনো একটা হয় নাকি অনেকগুলো হতে পারে? অনেকগুলো হতে পারে একসাথে। যেমন কতগুলো যত সিরিয়াসলি এফেক্টেড হবে ব্রেন, তার বিকাশও সেইভাবে এফেক্টেড হবে। আমরা তো দেখবো সে হয়তো 2 বছর হয়ে গেছে, এখন মতো তার ঘাটটাও সোজা হয় নাই। স্যার, আমি একটা ফোন নিয়ে আপনার কাছে আবারও আসছি। দর্শক, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। আপনাকে শুনতে পাচ্ছি না দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলুন। বলছি আমার ওই বাচ্চার বয়স 2 মাস 15 দিন। আচ্ছা, হ্যালো, জি বলুন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার বাচ্চার বয়স 2 মাস 15 দিন, ঠিক আছে? জি। আমার বাচ্চা রানে এবং হাতে লাল লাল, মানে লাল লাল দাগ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপরে বলছি আমার বাচ্চার বয়স 2 মাস 15 দিন। জি। আচ্ছা, বাচ্চার হাতে পায়ে লাল 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 দাগ হচ্ছে, এটার সাথে তো মনে হয় কোনো সম্পর্ক আসলে আছে কিনা, আর কোনো লক্ষণ আছে কি? আচ্ছা, লাইনটা কেটে গেছে। এটা দেখতে হবে ডাক্তার সাহেবকে, কেউ দেখে বলবে, কিন্তু সিম্পটমের সাথে তো আসলে অ্যালার্জি থাকে, বা যেটা বলছে লাল লাল হয়ে যাচ্ছে সেটা কি উঁচু কিনা, কখনো বাড়ছে, কোন সময় বাড়ছে, এটা আসলে একটু দেখে বললে ভালো। আচ্ছা স্যার, আমরা যেখানে ছিলাম যে আসলে যে মানসিক রোগের সাথে যে পার্থক্যের কথাগুলো একটু বলছিলেন, মানসিক রোগটা আমরা জেনেছি, ডিসঅর্ডার যেগুলো সেগুলোর সিমটমগুলো যদি সেগুলো আমরা সিভিয়ার সিমটম বললাম, যে যেটা আপনার হয়তো খুব বেশিভাবে আক্রান্ত হয়েছে, যেমন রক্ত এবং অক্সিজেন পায় নাই, তারা হয়তো খুব সিভিয়ারলি এফেক্টেড হবে। তারা হয়তো দেখা গেল যে আপনার 2 বছর বয়স, যেখানে হাঁটার কথা, দৌড়ানোর কথা, সেখানে তারা হয়তো ঘাটটাও সোজা হয়নি, আপনাকে বিছানায় শোয়াই রাখতে হচ্ছে, হাত পা স্টিফ হয়ে গেছে, ঘন ঘন খিঁচুনি হচ্ছে বা এই ধরনের। যারা কম আছে তাদেরকে হয়তো আমরা একটু থেরাপি বা অন্য কিছু করলে আস্তে আস্তে তারা হয়তো উন্নতির দিকে। কিন্তু স্যার, এই উন্নতি যেমন অটিজমের ক্ষেত্রে দেখা যায় যে উপসর্গ কমে, কিন্তু একদম ফাইনালি উন্নতি হয় না, এটার ক্ষেত্রে? এগুলোর ক্ষেত্রে সাধারণত প্রপার ট্রেনিং এবং কাউন্সিলিংটাই মেইন। এখানে তো ঔষধের ব্যবহার কম। এটাকে বিশেষজ্ঞ বা যারা এই লাইনে কাজ করেন তারা কাউন্সিলিং, প্যারেন্টস কাউন্সিলিং এগুলো করে থাকেন। তারপরে দেখা গেল হয়তো যে 80% হয়তো মোটামুটি নিজে নিজে কাজ করে খেতে পারবে, কিন্তু 100%-এ আসা সম্ভব, কিছু পার্সেন্ট হয়তো দেখা গেল একজন তাকে সাথে কেউ থাকতে হবে, আর কিছু সংখ্যক হয়তো দেখা গেল
যে সম্পূর্ণ 24 ঘন্টায় তার সঙ্গে কাউকে থাকতে হবে, নাহলে তার কাজগুলো সে সম্পন্ন করতে পারবে না। তো এরকম একটা রেজাল্ট হতে পারে। আমাদের সিভিয়ারিটির দিক থেকে অটিজমের সাথে এটার পার্থক্য কি খুব বেশি কিনা, কাছাকাছি কিনা? সিভিয়ারিটি বলতে যে অটিজম তো সে চলাফেরা সবই, কারো কারো প্রতিভাও আছে, কেউ ছবি আঁকতে পারে, কেউ গান গাইতে পারে, শুধু তাদের কিছু আচরণের জন্য তারা একটু ডেফিয়েট হয়ে পড়ে আছে। আর সে তুলনায় অন্য যারা এনডিডি যেটা বললেন যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, তারা কিন্তু শারীরিকভাবে এইভাবে সব দিক থেকে একটু পিছিয়ে থাকে। বুদ্ধিগত দিক থেকে সব। আচ্ছা, আপার কাছে আসবো যে আমরা যদি চিকিৎসার বিষয়ে আসি, যে বাংলাদেশে আসলে কোন কোন প্রতিষ্ঠান রাজধানী কিংবা রাজধানীর বাইরে মানে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের বিষয়ে চিকিৎসা দিচ্ছে, কারা কারা যদি একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। সরকারিভাবে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, সরকারের প্রত্যেকটি বেশিরভাগ সরকারি মেডিকেল কলেজগুলোতেই আছে, 15টার মতো আছে শিশু বিকাশ কেন্দ্র। সেখানে তো আলাদাভাবে এই ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের বাচ্চাগুলোকে দেখা হচ্ছে। এছাড়া প্রতিটি বিভাগেই মানে শিশু বিভাগগুলোতেই তো আলাদাভাবে দেখা হয়। আর যদি আমাদের টার্সিয়ারি লেভেল হসপিটালের কথা বলি, আমরা ঢাকা শিশু হাসপাতাল প্রথম থেকে এটা পায়োনিয়ার হিসেবে নিউরো ডেভেলপমেন্টটাকে গুরুত্ব দিয়ে দেখে আসছি। তো আমাদের বিভাগীয় প্রধান ছিলেন প্রফেসর নাইলা জামান খান। উনি শিশু নিউরোলজির কনসেপ্টে বাংলাদেশে প্রথম তৈরি করেছেন, যে একটা শিশুর শুধু নিউরোলজিকে চিকিৎসা করলেই হবে না, তার ডেভেলপমেন্ট, তার বিকাশটাকে গুরুত্ব দিতে হবে। কারণ আমি যদি শুধু তার খিঁচুনিটাকে চিকিৎসা করি, তাহলে কিন্তু তার হাঁটা চলা, চোখে দেখা, কথা বলা, এই বিষয়গুলো কিন্তু একটু মানে তার তুচ্ছ হয়ে যাচ্ছে। মানে সম্পূর্ণ চিকিৎসা একটা ব্যাপার আছে। তো এটার উপর গুরুত্ব দিয়ে তখন আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি একটা কাজ করে থাকি। তো এইগুলোর মধ্যে ঢাকা শিশু হাসপাতাল প্রথম এই বিষয়টা গুরুত্ব দিয়ে শুরু করে। এছাড়া ঢাকা শিশু হাসপাতালের বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে হচ্ছে, এমআর খান শিশু হাসপাতাল, এবং এরকম আরও অনেকগুলো বিভিন্ন ধরনের বেসরকারি উদ্যোগে অনেক হাসপাতালেই এখন এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার পেশেন্টগুলোকে চিহ্নিত করে শিশু বিকাশ কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছে। স্যার, আপনার কাছে জানবো যে এই যে ইপনা নামে একটি প্রতিষ্ঠান খুবই সুপরিচিত, এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের প্রতিষ্ঠানের কোনো বেসিক পার্থক্য আছে কিনা? ইপনা তো অনেক বড় একটা পরিসরে ওরা কাজ করছে একটা ইনস্টিটিউট হিসেবে। আমরা আমাদের হাসপাতালের অধীনেই একটা আমাদের শিশু বিকাশ কেন্দ্র প্রথম থেকেই এটা চলে আসছে এভাবে, এবং আমাদের অনেক কনসেপ্টেই ওরা ব্যবহার করছে। যেমন আমরা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যে রোগে দেখা, মানে একটা শিশুকে আমরা 3 দিক থেকে নিরীক্ষণ করি। কিভাবে? আমরা একজন চিকিৎসক, একই রুমে বসে আমরা চিকিৎসকরা দেখি, আমার পাশে একজন ডেভেলপমেন্টাল থেরাপিস্ট থাকে। এই ডেভেলপমেন্টাল থেরাপির ব্যাপারটাও, কনসেপ্টটাও আমাদের হাসপাতাল থেকেই প্রথম শুরু হয়েছে, ঢাকা শিশু হাসপাতাল থেকে। এবং একজন সাইকোলজিস্ট থাকেন। তো সাইকোলজিস্ট উনি বাচ্চার মানসিক যে বিকাশটা সেগুলো লক্ষ্য করছেন, থেরাপিস্ট সাইডটা দেখছেন, পাশাপাশি উনি আমার সাথে বাচ্চার আরও কিছু নিবিড় কিছু জিনিস দেখার প্রয়োজন থাকে। এটার সাথে সাথে বাচ্চার পরিবারকে একটু সাপোর্ট দেওয়া, এগুলো কিন্তু আমরা একই সিটিংয়ে বসে বারবার আসে বাচ্চারা আমাদের কাছে ফলো আপে, এভাবে কিন্তু আমরা নিয়মিতভাবে রোগীগুলো ইমপ্রুভমেন্টটা কেমন দেখেন আসলে? আচ্ছা, ইমপ্রুভমেন্ট, এই যে মাল্টিডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচ, আচ্ছা, এটা যেটা হয়েছে, আমরা যেটা আগে প্রথম থেকে আমি বলি, যদি আমাদের বেশ কিছু বাচ্চা, অনেক বাচ্চাই মোটামুটি অনেক ভালো দিকে আছে, কিছুকে অনেক বাচ্চা দেখা যায় হয়তো ঠিকমতো লক্ষ্যে পৌঁছাতে পারে না। তো আমরা কিন্তু আসলে ওভাবেই বলি, আমাদের কাউন্সিলিংটা ওভাবেই থাকে যে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এখন এই লাইফস্টাইল মডিফিকেশনটা কি, এখানে তার যাতে যার খিঁচুনি থাকবে সেই খিঁচুনিটাকে কমানো, যে বাচ্চা একেবারে বিছানায় শুয়ে বেড রিডেন, তার নিজের কোনো মানে প্রয়োজনের কথা সে বোঝাতে পারছে না, যদি সে নিজের কাজটুকু করে চলতে পারে, আমার মনে হয় সেক্ষেত্রে তাকে ওই পর্যন্ত পৌঁছে দেওয়াটা, আমরা ওভাবেই তাদের প্যারেন্টসকে কাউন্সিলিং করে দিই। আচ্ছা, ডাউন সিনড্রোমের ব্যাপারে যে আমরা কথা শুনি, এটার কি আপনাদের এই ডিপার্টমেন্টের সাথে কোনো রিলেশন আছে কিনা স্যার? আচ্ছা, আমি ওইটার রেস ধরে একটু বলে নেই। জি স্যার। আমাদের চিকিৎসার সাফল্য ডিপেন্ড করে আর্লি ইন্টারভেনশন, কত তাড়াতাড়ি এটা বুঝতে পেরেছে সে বিকাশ পিছিয়ে আছে এরকম, এবং তার এক্সটেন্ট অফ ড্যামেজ, কতখানি ড্যামেজ হয়েছে। ধরেন একটা বাচ্চা তার খুব অল্প ড্যামেজ হয়েছে এবং খুব আর্লি তাকে আমরা ধরতে পেরেছি এবং তাকে থেরাপি দেওয়া, সে হয়তো সম্পূর্ণ ভালো থাকতে পারে। আবার এমন যদি হয় যে না, তাকে খুব আর্লি আমরা রিকগনাইজ করেছি কিন্তু তার ড্যামেজ খুব বেশি, আমরা তখন তার রেটটা একটু কি খুব কম হবে। আর ডাউন সিনড্রোম বলতে যেটা বলছেন, ডাউন সিনড্রোমটা সাধারণত আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসে, তাদের বুদ্ধির দিক থেকে তারা একটু পিছিয়ে থাকে,
এবং তাদের কিছু আচরণ থাকে এগুলা, তো সেখানে তো তাদের সেইভাবে স্পিচেও অনেক সময় স্পিচের সমস্যা থাকে কথায় এবং পিছিয়ে তাদের জেনারেল কতগুলো সমস্যা থাকতে পারে, হার্টে ছিদ্র থাকতে পারে, একটা হরমোন থাইরয়েড হরমোন কম থাকতে পারে। তো আমরা সব কিছু দেখে সব কিছু ঠিক আছে কিনা সব দেখি, কোথাও কোনো চিকিৎসা প্রয়োজন হলে সেটা দেবো আমরা, এবং তার পাশাপাশি তাকে স্পিচ থেরাপি, তারপরে কাউন্সিলিং, তারপর ট্রেনিং এগুলো দিয়ে তাকে মোটামুটি সে কিন্তু থাকবে নর্মালি ওই বয়সের একটা বাচ্চার থেকে একটু পিছিয়ে থাকবে, কিন্তু তারপরও যদি সে আস্তে আস্তে জিনিসটা অ্যাচিভ করে সেটা তার জন্য আর মঙ্গলজনক। স্পিচ থেরাপির কথা আমরা অনেক সময় শুনি, এটা আসলে কতটা কার্যকর আসলে যাদের সমস্যা হয়ে থাকে? কার্যকর তো অবশ্যই কার্যকর, এবং এটা চলছে যেখানেই আমরা একটু মানে স্পিচের ডিলে হচ্ছে, তাই না, সেখানে আমাদের প্রথমে একটা হিয়ারিং টেস্ট করে নিচ্ছি। হিয়ারিংয়ে যদি কোনো সমস্যা থাকে বা কোনো হিয়ারিং এইড দেওয়া যায় ওকে দিচ্ছি, কিন্তু তারপরও বিভিন্ন মাসল উইকনেস এবং সেগুলোকে মেসেজ ঠিক করার জন্য একজন স্পিচ থেরাপিস্ট অভিজ্ঞ থাকেন। তারপরে আমরা দেখেছি যে হ্যাঁ মোটামুটি, তারপর কারো কারো ওই সেই কথা আর কি, যদি কারো ড্যামেজ বা অন্য কোনো সমস্যা থাকে, ডিপেন্ড করে যে কতটা ক্ষতিগ্রস্ত হয়ে কোন সময় এসেছে এটার উপরে। পরিবেশটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি শুধু একটা থেরাপি আমার সেন্টারে আসলো, যেটা আমরা অনেক সময় অন্যান্য সেন্টারে গিয়ে আবার আমাদের কাছে ব্যাক করে। জিনিসটা হয় কি, হয়তো প্যারেন্টসকে আমরা বলে দিলাম বা থেরাপিগুলো আমরা শিখিয়ে দিলাম, কিন্তু বাড়িতে কিন্তু সেটা ফলো করছে না। আমাদের কিন্তু ওই পরিবেশটা এনশিওর করতে হয়। যেমন অনেক সময় আবার দেখা যায় আমরা আমাদের কাছে এসে বলে, তখন আমরা বলি যে ঠিক আছে আপনি বাসায় কি কাজ করেন এটা একটু ভিডিও করে আমাদেরকে দেখাবেন। তাহলে কি হয়, তার যে জায়গাগুলো ল্যাকিংস থাকে আমরা পরবর্তীতে হয়তো সেটা নিয়ে আসে কতজন ভিডিও আসলে প্রচুর আনে, কারণ প্যারেন্টস এখন মোটামুটি স্মার্টফোন সবার কাছে, এটা আমাদের জন্য সুবিধা। কারণ স্মার্টফোন আসাতে হয় কি, ওরা আমাদেরকে ওদের বাসার কাজগুলো কি হচ্ছে, ইভেন অনেক সময় আমরা কি করছি সেটা কিন্তু তারা ভিডিও করে নিয়ে এটা কিন্তু শুরু হয়েছে খিচুনি থেকে, কারণ খিচুনি তো আমাদের কাছে তারা কিছুতেই বলতে পারে না। আমরা আমরা ইচ এন্ড এভরিওয়ানকে বলে দেই যে অবশ্যই আপনি যাই হোক ভিডিও, সবাই আনে কিন্তু উপকৃত হই। এই যে বলার মানে সঠিকভাবে না বলতে পারার কারণে তো অনেক ধরনের সমস্যা বিভিন্ন রোগের ক্ষেত্রে হয়। আমি আপনার কাছে একটু জানবো যে শিশু বিকাশ কেন্দ্র শব্দটার সাথে আমরা ব্যাপকভাবে পরিচিত, অনেক বেশি শুনছি, তারপরে যদি আরেকটু আমাদের দর্শকদের জন্য সহজ করে আসলে কি এর কার্যক্রমটা আসলে কি, কতগুলো শিশু বিকাশ কেন্দ্র কাজ করছে সেটাও যদি একটু আমাদের ধারণা দেন। শিশু বিকাশ কেন্দ্র, এই ধারণাটা আসলে যদি আমি একেবারেই মূল ভাবনা থেকে চিন্তা করি, যে আমি যেটা প্রথমেই বললাম যে একটা নিউরো ডেভেলপমেন্ট, আমি যদি শুধু নিউরোলজি চিকিৎসা করি তাহলে হবে না, আমার বিকাশটাকেও চিন্তা করতে হবে। এই বিকাশের কনসেপ্টটা মাথায় রেখে শিশু বিকাশ কেন্দ্র, যেমন আমাদের শিশু হাসপাতালে আমাদের শিশু বিকাশ কেন্দ্র যেটা আছে, সেখানে আমরা এই মাল্টিডিসিপ্লিনারি, আমি প্রথমেই যেটা বললাম যে একজন চিকিৎসক থাকবেন, সাথে একজন থেরাপিস্ট থাকবে, একজন সাইকোলজিস্ট থাকবে, এই যে সমন্বয়ে আমরা যে কাজ করি, এই বিকাশ কেন্দ্রগুলো কিন্তু এভাবেই চলছে। এবং শিশু হাসপাতালের এই বিকাশ কেন্দ্রের আদলেই বিভিন্ন জায়গায় এখন সরকারি বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় এই ধরনের বিকাশ কেন্দ্র রয়েছে। তাতে কি হচ্ছে, আমাদের এই টার্সিয়ারি লেভেলে হসপিটালগুলোর উপর চাপটা কম পড়ে। দেখা যায় সে দূর দূরান্ত থেকে, হয়তো কক্সবাজারে আছে বা ওই সে বরিশাল থেকে, এত দূর থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা বাবা মার জন্য একটা অনেক বড় কষ্টের ব্যাপার, একটা টাকা পয়সারও ব্যাপার, তাদের জন্য সর্বশান্ত হয়ে যেতে হয়। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই বিভিন্ন, যেমন সরকারের পক্ষ থেকে 15টা মেডিকেল কলেজ এবং আরও কিছু নির্মাণাধীন আছে এগুলো মেডিকেল কলেজগুলোতে, এবং বেসরকারিভাবেও প্রচুর বিভিন্ন জায়গায় শিশু বিকাশ কেন্দ্র স্থাপিত হয়েছে। আচ্ছা, মানে সাথে জানবো যে মানে বেসরকারিভাবে কেমন প্রতিষ্ঠান আসলে এটার সাথে কাজ করছে, এনজিওর মাধ্যমে হচ্ছে কিনা? কিছু এনজিও আছে, তবে বেসরকারিভাবে মূলত মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বেশ কিছু মেডিকেল কলেজে আছে, আলাদা কিছু ইনস্টিটিউটে, যেমন আমরা আশেপাশেও দেখতে পাই, স্কোয়ারে আছে, অ্যাপোলো, এবং বিভিন্ন ধরনের এরা কিন্তু কাজ করছে ভালো। আচ্ছা, এটার সাথে আমি একটু স্যারের কাছে জানতে চাই, যেহেতু একজন পেশেন্টকে ঢাকা পর্যন্ত নিয়ে আসা অথবা শিশু বিকাশ কেন্দ্র পর্যন্ত নিয়ে আসা এক ধরনের ডিফিকাল্ট বলা যায়, এক্ষেত্রে কি টেলিমেডিসিনের ব্যবহার চিন্তা করা হয়েছে অথবা এই নিয়ে কোনো কাজ হচ্ছে কিনা স্যার? এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে একটা রুগী দূর থেকে আসতে পারবে কিনা। তো এই যেটা একসময় ছিল যে তাদের দূর থেকে আসতে হতো এবং বহুত কষ্ট পরিশ্রম হতো, কিন্তু সেই লক্ষ্য সামনে রেখে আমাদের যে সরকারি শিশু বিকাশ কেন্দ্রগুলো হচ্ছে, এগুলো কিন্তু রিমোট সব মেডিকেল কলেজে, তাহলে সে যদি আজকে ফরিদপুর গিয়ে ট্রিটমেন্টটা পায় অথবা বরিশাল গিয়ে পায়, তাহলে তারা ঢাকা আসতে হবে না। কারণ ঢাকা আসা, তারপরে আছে কতগুলো রুগী আছে খুব জটিল ধরনের, হয়তো আরও টার্সিয়ারি রেফারাল, মানে একটু উন্নত প্লেসে ডায়াগনোসিসের জন্য হয়তো, সেটা ভিন্ন কথা। কিন্তু মূল উদ্দেশ্যই হলো যে চিকিৎসাটাকে ছড়াই দেওয়া সমস্ত মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট লেভেলের পরে প্ল্যান আছে, আশা করি সেটা হয়তো বা সরকার ব্যবস্থা নেবে বা স্যার আমি আরেকটু জানতে চেয়েছিলাম যে
মানে কোনো সেন্ট্রাল মাধ্যম থেকে প্রত্যন্ত অঞ্চলে টেলিমেডিসিন যেটা মানে ভিডিও কলের মাধ্যমে এই এতদূর পর্যন্ত মনে হয় এখনো চিন্তা করা হয় নাই, এখনো সেরকম ভাবে আমার বরং জানা মতে নেই। প্রতিষ্ঠানগুলো হ্যাঁ, ছড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ, রাজধানীর বাইরে আর কি। প্রতিষ্ঠানগুলো। এটা একটু সমস্যাও হয়, যেমন টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু আসলে সব ধরনের ওইভাবে বোঝা যায় না আর কি। বোঝা যায় না, রোগের লক্ষণগুলো কিন্তু খুব ভালো মতো বোঝা যায় না। যায় না। যেমন যে ভিডিও করার কথাটা যেটা বললাম, আমি হয়তো ও নিয়ে আসলে আমি তখন পেশেন্টটাকে তো আবার অ্যাসেস করব, দুইভাবে দেখছেন আমি আপনি। দুইভাবে দেখছি, কিন্তু প্রবলেমটাও নিয়ে আসছে, আবার সে নিজেও কথা বলছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে ওষুধগুলো আমরা দিচ্ছি খিঁচুনির জন্য, সেই ওষুধগুলো যদি আমি ওভার টেলিফোনে দেই, মানে রোগটাকে ভালো মতো না নিরীক্ষণ করে, অনেক সময় দেখা যায় অ্যাডভার্স সিচুয়েশন তৈরি হতে পারে আর কি। প্রতিক্রিয়া স্যার, হতে কিছু পারে। না, এখানে বলতে চাই আমি যে ধরেন টেলিমেডিসিনের যে কথাটা বললেন আর কি, ধরেন একটা বাচ্চার পাটা যদি আমি ধরে দেখি শক্ত, তাহলে এক ডায়াগনোসিস, আচ্ছা, আবার দেখি আচ্ছা। নরম থলথলে আরেক আরেক ডায়াগনোসিস। ধরনের। এই জিনিসগুলো তো আমরা পাবো না, বা ওখানে যে টেলিমেডিসিনে থাকলে বলা তার কাছ থেকে পাবো না, হ্যাঁ। এর উপর তার চিকিৎসা বা অন্য সবকিছু ডিপেন্ড করতে পারে অনেক কিছু আবার দেখা গেল প্রথম থেকে যদি ভুল ট্রিটমেন্ট হয়ে যায় তাহলে হ্যাঁ, তো এটা একটা ডাইরেক্ট severe। ভিজুয়ালাইজেশন ছাড়া এটা খুব ডিফিকাল্ট। আবার আমরা যদি টারশিয়ারি লেভেলে অথবা 15টা মেডিকেল কলেজ হাসপাতালে, এছাড়াও সরকারের আসলে এটা নিয়ে মানে পদক্ষেপ কি অথবা কি কি সেবা রয়েছে, সেগুলো কি এর বাইরেও আরো কিছু আছে কিনা? সরকার ভীষণ আন্তরিক, আচ্ছা। আমাদের এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের যে বিষয়গুলো নিয়ে অত্যন্ত আন্তরিক, না হলে আমরা এত দূর আসতে পারতাম না। আমি মনে করি এই বিষয়ে আমরা এগিয়ে আছি, কারণ আমরা এমডিজি শেষ করে এখন এসডিজির দিকে যাচ্ছি। তো এখন আমাদের যে নিউরো ডেভেলপমেন্টাল যে বার্ডেনটা কিন্তু আসলে বাড়ছে, এই বাড়ছে আমরা যখন আমরা টারশিয়ারিতে বসেই বুঝতে পারি, সুতরাং পেরিফেরিতে তো আরও ভয়াবহ আকারে পেশেন্টগুলো আছে। তো এই যে এই খুব অল্প সময়ের মধ্যে নিরীক্ষণ করা, এই যে 15টা মেডিকেল কলেজের বাইরেও আরও যে সরকারের যে কার্যকর পদক্ষেপগুলো চলছে, এবং একটা ন্যাশনাল একটা গাইডলাইনও অলরেডি তৈরি হয়েছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের উপর, একটা স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে 2016 থেকে 2021কে টার্গেট করে। আচ্ছা। এবং বেশ কয়েকটি মিনিস্ট্রির সমন্বয়ে সূচনা ফাউন্ডেশন আছে, আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী তনয়া সাইমা ওয়াজেদ পুতুল এই বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ উনি তো করে সূচনা যাচ্ছেন। ফাউন্ডেশনের জি। চেয়ারম্যান এরকম। হ্যাঁ, এবং উনি অটিজম নিয়ে যে পরিমাণ কাজ হ্যাঁ, করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয়, এবং বিশ্বের দরবারে ওনার কিন্তু যথেষ্ট একটা বিষয় আমার রয়েছে। এখানে আপা প্রশ্ন, যে আমরা অনেকের কাছে মানে বলতে শুনেছি এরকম যে এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে অটিজম যতটা গুরুত্ব পাচ্ছে অন্যগুলো হয়তো ততটা গুরুত্ব পাচ্ছে না। এই মানে এটার উত্তর আপনি আসলে কি দিবেন? আমি আসলে আমাদের মানে সামাজিক প্রেক্ষাপট যদি চিন্তা করি, আসলে যতটুকু গুরুত্ব পাওয়ার কথা অটিজমও হয়তো পাচ্ছে না। কেন বলবো? আচ্ছা। হয়তো অনেক ধরনের, আমি সরকারি যে পদক্ষেপগুলো আমি বলছি, সরকারের আন্তরিকতার অভাব নেই, সরকার প্রচুর কাজ করছে, কিন্তু আসলে রুট লেভেলে কতটুকু হচ্ছে এটা বিষয়। যেমন এই যে 15টা মেডিকেল কলেজে এতগুলো শিশু বিকাশ কেন্দ্র হয়েছে, এগুলোর মনিটরিংগুলো খুব আবশ্যক আমি মনে করি, এবং এই বাচ্চাগুলোকে মেইন স্ট্রিমের বাচ্চাদের সাথে মেশানো, সামাজিকভাবে এদেরকে কতটুকু এদেরকে মানে গ্রহণ করা হচ্ছে। যদি আমি একটা বাড়িতে বাচ্চার থেরাপিটা ইনশিওর না করতে পারি, এই বাচ্চার উন্নতি তো হবে না। সুতরাং এই যে গ্রহণযোগ্যতাগুলো, এগুলোর জায়গায় কিন্তু অনেক কমতে আছে। সুতরাং মানে অটিজমটা এগিয়ে গেছে, এখানেও কিন্তু আমি বলবো যে ওই সামাজিক যে জায়গাগুলো, স্কুলের ফ্যাসিলিটিস, এখনও কিন্তু আমার মনে হয় আরও কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে এখনও। আচ্ছা স্যার, আমি জানবো যে এই যে পরিবারের ভূমিকা বারবারই ঘুরে ফিরে আসছে, তো দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে আসলে এই ভূমিকাটা কতটা আসলে দরকারি, অথবা পরিবার আসলে আপনাদের কাছে পরামর্শ নেওয়ার পরেও আসলে কোন জায়গাতে আসলে পিছিয়ে থাকছে? আসলে ট্রিটমেন্টে যাওয়ার পরে ফ্যাক্ট বা প্র্যাকটিক্যাল এটাই হলো যে তার উন্নতিটা দেখার মতো কোনো কিছু হয় না। অর্থাৎ তাকে আমরা আসতে বলি, মাসের পর মাস একটা থেরাপি হয়তো শিখিয়ে দিলাম, সে ওইটা করলো, আমরা উন্নতিটা দেখলাম এইভাবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আশানুরূপ তারা যেভাবে আশা করে, কারণ এটার এমন কোনো ঔষধ নাই যে এই ওষুধটা দিলে তার বিকাশটা দ্রুত হবে। এই জন্য শেষের দিকে হয়তো বা অনেকে আবার প্রথম দিকে একটু অলসতা করে, আবার যখন একটু বড় হয়, বাচ্চা যখন একটু 3-4 বছর হয়, তখন আর তাকে মানে কোলে নিয়ে চলাফেরা করা যায় না, তখন আবার দৌড়ে আসে। হ্যাঁ, মধ্যখান থেকে হতাশ হয়ে তারা একটু আসে না কিছুদিন, এরকম অনেক রোগী আছে। তারপরে যখন আবার ওই 4-5 বছর বা 2 বছর বয়স হয়ে গেল, তখন কিন্তু আবার নিয়ে আসে। কি জন্য? তখন তাকে নিজে বহন করতে হচ্ছে। তো সেই হিসাবে তো পারিবারিক তো তারা একটু থাকেই, আমাদের উৎসাহ দিতে হবে। হ্যাঁ, আমরা এটা কেন করছি, যে আপনাকে একটা প্রিভেন্ট ডিসেবিলিটি, আমি যদি আজকে এগুলো না করি থেরাপি, সে তো ওই যে ডিফর্মিটি হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, এগুলোকে নাড়ানো যাবে না, সেটা থেকে কিন্তু রক্ষা করছি। তার মধ্যে কিছুটা ডেভেলপমেন্টাল উন্নতি হবে, এবং সব মিলিয়ে কোয়ালিটি অফ লাইফ যতটুকু উন্নত করা যায় ততটুকু। আমি আজকে বসতে পারছি না, হ্যাঁ, কালকে হয়তো আমি 2 মাস পর বসতে পারলাম, আমার উচিত ছিল দাঁড়ানো, কিন্তু সেই বয়সে আমি অ্যাচিভ করতে পারিনি। কাজে এইভাবে আমরা
তাদেরকে সাহস বা উৎসাহ দিতে হবে আর কি, এটাই। এবং তাদের সঙ্গে খুব মানবিক আচরণ করতে হবে, যদিও এর একটা রুগী দেখতে অনেক ধৈর্যের প্রয়োজন, তার হিস্ট্রি কোথায় কি হলো, কি হচ্ছে না হচ্ছে, তারপরও আমি সবাইকে বলবো যে তাদের প্রতি আর একটু মানবিকভাবে দেখলে তারা হয়তো কিছুটা মনে শান্তি পাবেন। আচ্ছা, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হতে চান, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিঙ্গাপুর থেকে রবিউল হাসান কিরণ বলছি। জি বলুন। আমার একটা বাচ্চা ছেলে, 2 বছর বয়স হয়েছে। ও হাঁটা চলাচল সব করতে পারে, খুব দুষ্টামি করে, কিন্তু কথা বলে অনেক। কি বলে আমরা কিছুই বুঝি না, একটা শব্দ বোঝা যায় না। ওর পর যখন সমাজ তখন দেখতাম যে বাবা বাবা বলছিল, এখন কিছুই বলে না, একটা শব্দ বোঝা যায় না, কিন্তু অনেক কথাই বলে সে। কি করা যায় এখন এটা? এক প্রশ্ন করা যাবে কি? হ্যাঁ, ওনাকে প্রশ্ন আচ্ছা, করতে ও হবে। কি মোবাইল বা টিভি দেখে খুব বেশি, বা দেখানো হতো আগে? কার্টুন দেখাইছিল আচ্ছা, বা খাওয়ার সময় মোবাইল দেখানো, একটা এই জিনিসগুলো কি করা হতো? জি জি, মোবাইলে প্রচুর কার্টুন, কান্নাকাটি করলে মোবাইল দিলে মোবাইলে কার্টুন দেখতো অনেক। আচ্ছা, ও কি জন্মের সময় ভালো ছিল, একদম সুস্থ ছিল? ওর মা অসুস্থ ছিল, 8 মাসে আমরা সিজার করে বাচ্চা নিয়ে আনিছি। আচ্ছা আচ্ছা, একটু আগে হয়ে গেছিল না? তারপরে কি বাচ্চাকে আইসিইউতে বা এরকম কোথাও রাখতে হয়েছিল? না না না, নরমাল ছিল। তবে আচ্ছা আর বাচ্চা আনার পরে অসুস্থ হয়ে গেছিল, জন্ডিস হয়েছিল নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি হাঁটা চলার সময় মতো শিখেছে না, ওগুলো পিছিয়ে ছিল? না, সব ঠিক আছে, হাঁটা চলাচল, কথাটাই, হ্যাঁ, খুব দুষ্টামি করে, সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র কথাটা স্পষ্ট হ্যাঁ, নয়। কথাটা কমে আসছে, হ্যাঁ, ঠিক আছে। না, হতে পারে এটা একটা আইসোলেটেড প্রবলেম, আলাদাভাবে তার চলাফেরা সবই ঠিক আছে, হয়তো কোনো কারণে তার হিয়ারিং এর প্রবলেম আছে, অথবা ওই মাসেলগুলো ডিস্টার্ব আছে, হয়তো পিসথেরাপি দিলে সে আবার জটিল হতে পারে, যে কোনো অনেক সময় খিঁচুনির সাথে একটা আগে কথা বলতো কিন্তু সেটা কম হয়ে আসতেছে, অথবা যারা মানে অটিজম প্রাথমিকভাবে ডায়াগনোসিস হয়, অনেক সময় দেখা গেলে আগে কিছু কথা বলতো, তারা এখন আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে, সে কথাগুলো তারা ভুলে যাচ্ছে, এবং পরবর্তীকালে তাদেরকে দেখা গেল তা এখন এটা দেখলে আর কি একজন এখন 2 বছরের একটা বাচ্চা তো অর্থপূর্ণ শব্দ বলার কথা, বাবাকে বাবা ডাকবে, মাকে মা ডাকবে, অবশ্যই অনেক সময় 2টা-3টা ওয়ার্ডে বলবে, বডি পার্টস নিজের শরীরে বিভিন্ন অংশ দেখাবে। একটা 2 বছরের বাচ্চার জন্য এটা এক্সপেক্টেড। যেহেতু সে পিছিয়ে আছে, অবশ্যই তার একটা কমপ্লিট অ্যাসেসমেন্ট লাগবে। আমি অবশ্যই আপনাকে বলবো, আপনি যেখানেই থাকেন, আপনার কাছাকাছি যদি কোনো সরকারি শিশু বিকাশ কেন্দ্র থাকে আপনি দেখান, অথবা আমাদের হাসপাতালেও আনতে পারেন। ঢাকা শিশু হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রে আপনি সরকারি ছুটির দিন বাদে অন্য যে কোনো সময় আপনি সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত আপনি দেখাতে পারেন। আপনার নিকটস্থ যে হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্র সেবাটা আছে আপনি ওখানে নিয়ে যান, কারণ এটা আগে কমপ্লিট একটা আছেন তো আসলে সিঙ্গাপুরে, ওনার সন্তান থাকলে হয়তো চেষ্টা করতে পারবে আর কি। হ্যাঁ, তবে এটা অবশ্যই কমপ্লিট, যদি সিঙ্গাপুরে তো নিশ্চয়ই আছে, এগুলোর আরও কমপ্লিট অ্যাসেসমেন্টের ব্যবস্থা ওখানেও আছে। তো আমার মনে হয় এটা অবশ্যই একটু চিকিৎসকের পরামর্শ হতে হবে। আচ্ছা, আমি স্যারের কাছে একটু যাবো যে স্কুল ও শিক্ষাগত দক্ষতা বৃদ্ধিতে আসলে কি ধরনের সুযোগ এক্সিস্টিং রয়েছে আর কি। আমার মনে হয় যে অটিস্টিক যারা আছে বা অটিজমে যারা ভুগতেছে তাদের জন্য প্রাইভেট মনে হয় অনেকগুলো প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, মানে দেখলাম, তো সেখানে তারা মোটামুটি তাদের একটা রীতিমতো যাওয়া আসা করতে পারে, সেখানে অনেকগুলো বেনিফিট হয়, শুধু লেখাপড়ার শিক্ষা বলতে না, অনেকের সাথে চলাফেরা করা, একটা সহমর্মিতা বা এই ধরনের হতে পারে। আর তারপরে কিছু স্পেসিফিক প্রতিষ্ঠান আছে যেখানে ইপনা বা এসব জায়গায়, আর আমাদের শিশু হাসপাতাল তো আছেই এখানে, তো মানে অনেক কিছুই হয়। প্রতিষ্ঠান আসলে আরো বেশি হওয়া উচিত আর কি, নাগালের মধ্যে হওয়া উচিত, আরো বেশি হলে ভালো, মানুষ যত বাড়বে মানসম্মত হওয়া উচিত, যেখানে অবশ্যই এটাকে পরিমাণগত না, এটা গুণগতটা বিষয়। কারণ আমি প্রচুর রোগী দেখলাম, কিন্তু আমি মানে বেশ বড় বড় বিষয় আমি বাদ দিয়ে গেলাম, মিস করে গেলাম, তাহলে দেখা যাবে সেটা মাস্কিং অবস্থায় থাকবে, হয়তো ঠিক মতো তার ইন্টারভেনশনটা হলো না। সেইগুলোকে অবশ্যই। স্যার, আরেকটা, আমরা একেবারে শেষ প্রান্তে এসেছি, আমরা শেষ প্রশ্নটা জানবো যে রিহ্যাবিলিটেশন রিলেটেড সেবাগুলো আসলে কোথায় কোথায় আছে, কোথায় কোথায় সহযোগিতা নিতে পারে যারা আক্রান্ত আছেন? এ ধরনের যেটা আমি শুনেছি যে সরকার থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এ ধরনের হয়তো প্রত্যেক ডিস্ট্রিক্টে বা এখানে এরকম একটা সেন্টার থাকবে। আর তার আগে বলতে গেলে হয়তো প্রতিবন্ধী ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান বা সিআরপি বা এরা হয়তো কিছু সমাজ কল্যাণ অধিদপ্তর 14 নম্বরে কিছুটা কাজ হচ্ছে আর কি, কিন্তু এখনো এটা যথেষ্ট নয় আর কি, সামনে আর করতে হবে আমাদের। আবার একটু আমি জানবো একেবারে শেষের দিকেই যে বাবা মা আসলে সন্তান হওয়ার পর থেকেই
আসলে কতটা সতর্ক হওয়া উচিত, কোন কোন লক্ষণগুলো দেখলে দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কাছে আসা উচিত, একটু সহজভাবে যদি বলেন। আচ্ছা, সহজভাবে আসলে একটু মানে প্রত্যেকটা বিষয়েই বাচ্চার 2 বছর পর্যন্ত অনেক বিষয়গুলোই লক্ষণ মানে লক্ষ্য করতে হবে তার বিকাশে। তবে যদি বাচ্চার কোনো কারণে খিঁচুনি হয় এবং যে সময়ে যে বিকাশটা হতে হবে, যেমন যে সময় হাঁটতে শিখবে বাচ্চা, একটা নির্দিষ্ট সময় আছে, 1 বছরের বাচ্চা হাঁটবে বা বসতে শিখবে 6 মাসে, এই সময়গুলোর দেখা যাচ্ছে অতিক্রম করে অনেক দেরি হয়ে যাচ্ছে, বাচ্চা হাঁটতে পারছে না বা বাচ্চা ভাবের আদান প্রদান করছে না, কথা বলছে না বা কানে শুনছে না বা চোখেও দেখছে না অনেক সময়। এগুলো যখনই বাবা মা লক্ষ্য করবে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কোনো রকম দেরি না করে। আচ্ছা, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের একটু জটিল বিষয়ে সহজভাবে আমাদের দর্শকদের জানানোর জন্য, এবং বদ্যিবাড়িতে আসার জন্য আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, বদ্যিবাড়িকেও ধন্যবাদ। ধন্যবাদ। আর দর্শক, দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যাবার আগে আপনাদের আবারও জানিয়ে রাখছি, যদি আপনার শিশুর খিঁচুনি হয়, বয়স অনুযায়ী শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে থাকে, তাহলে অনতিবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আজ এ পর্যন্ত। আগামী শুক্রবার ঠিক রাত 8টায় স্বাস্থ্য সংক্রান্ত নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বদ্যিবাড়িতে। সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।